সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এমপি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকবো আমি মুনাওয়ার মইনুল। আজকে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের বিশেষ একজন অতিথিকে, যিনি মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব শরীফুল ইসলাম, গণফ্রন্টের প্রার্থী উনি। জনাব শরীফুল ইসলাম, আপনাকে স্বাগত চ্যানেল এসের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, চ্যানেল এসকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং চ্যানেল এসের দর্শক, কলাকৌশলী, শ্রোতামণ্ডলী এবং আমার জুড়ি বড়লেখা ১ আসনের সর্বস্তরের জনগণকে জানাই শুভেচ্ছা। ধন্যবাদ। আপনি মৌলভীবাজার ১ আসনের বড়লেখা জুড়ি, একটা বিশাল আহ, মানে টিলা, পাহাড়, সবুজ অরণ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি একটা জায়গায়, মৌলভীবাজারের একটা জায়গায় আপনি প্রার্থী হয়েছেন এবং আপনার দলের নাম হচ্ছে গণফ্রন্ট। গণফ্রন্ট। এই গণফ্রন্ট থেকে আপনি দাঁড়িয়েছেন একটা খুব অত্যন্ত সিগনিফিকেন্ট একটা আপনার আসন। সিগনিফিকেন্ট এই অর্থে বলেছি যে আপনার এলাকায় পড়েছে ৩৭টা চায়ের বাগান। পাশাপাশি আপনার এলাকায় পড়েছে হচ্ছে বিশ্ববিখ্যাত হাকালুকি হাওর। বিশ্ববিখ্যাত এই কারণে বললাম যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী পাখিরা শীতকালীন সময়ে আপনার এই এলাকায় এই হাকালুকি হাওরে আসেন এবং জীববৈচিত্র্যের অত্যন্ত বেশ সম্পদ এইটা, বিশেষ করে মাছ এবং এই এই ধরনের প্রাণী সংকুল। তো ওই এলাকায় আপনি যে দাঁড়ালেন, এই এলাকা আপনার ভোটার সংখ্যাও প্রায় ৩ লক্ষের উপরে, ৩,৩৩,০০০-এর মতো। তো এই এলাকায় আরেকটা সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে ১ লক্ষেরও বেশি আপনার সনাতন ধর্মাবলম্বীর ভোটার। তো আপনি সঙ্গত কারণেই জানেন যে আপনার এলাকায় এই যে সনাতন ধর্মের ১ লক্ষের উপর ভোটার আছেন, তাদেরকে নিয়ে আপনার পরিকল্পনা এবং আপনার যে এই যে একটা টিলা এবং চা বাগান সমৃদ্ধ এলাকা এবং হাকালুকি হাওর নিয়ে এই জনপদের মানুষকে নিয়ে আপনার কি পরিকল্পনা? আমার ভাবনা হচ্ছে, হাকালুকি হচ্ছে এশিয়ার মধ্যেও একটি আপনার পরিচিত অঞ্চল। এবং এখানে আমাদের সবচেয়ে বড় পরিচিতি হচ্ছে পাখি। পাখিরা আমাদের শীতকালীন সময়ে আগে যেভাবে আসতো এখন আসে না। সেক্ষেত্রে আমার চিন্তাধারা, আমি যদি নির্বাচিত হই, পাশাপাশি আমাদের মাধবকুণ্ড একটি পর্যটন এরিয়া এই বড়লেখা অঞ্চলের মধ্যে। দুটি পর্যটন এলাকায় আমার চিন্তাধারা হচ্ছে, বিশেষ করে হাকালুকিতে। মাধবকুণ্ড কি আপনার নির্বাচনী এলাকায় পড়েছে? জি জি জি। বেশ বেশ জলপ্রপাত। চমৎকার একটা জি জি মানে জি জি ইয়ে আর কি আসুন। জি। হাকালুকি এখন অভয়শ্রম সরকার কর্তৃক ঘোষিত আছে, কিন্তু পাখিদের জন্য যে পরিবেশটা আমাদের আগে ছিল এখন সেটা নেই। এই পরিবেশটা আমি নির্বাচিত হলে ক্রিয়েট করব বিদেশের মতো। মানে ফিরিয়ে আনতে চান? জি, ফিরিয়ে আনতে চাই এবং আমি ফিরিয়ে আনবই। সেটা আমি কি যদি ছিল আগে? আগে যে পাখির যে পরিবেশ, যেটা আমরা যেটাকে বুঝাই প্রাকৃতিক পরিবেশ, যেটা সেই পরিবেশটা এখন আপনার 80% নেই। মানে আমরা কি খেয়ে ফেলি পাখি? আগে বেশি খেয়ে ফেলতাম, এখন অনেক আপনার আইনি প্রশাসনের একটি খবরদারি বা নজরদারির কারণে আমি মনে করব যে কিছুটা এটা লাঘব হয়েছে। তো আমরা তো জানি যে এই যে হাকালুকি হাওরের পাখি ছাড়াও জি নানা রকমের মাছ, যেটা জি আমাদের সম্পদ, মানে দেশের প্রাকৃতিক সম্পদ, জি। এই মাছগুলো আপনার ধরেন আমরা বংশ বিস্তার রোধ করছি, ছোট মাছ পোনা মাছ খেয়ে ফেলছি। হুম এই হুম। বিষয়ে আপনার পরিকল্পনা কি? হ্যাঁ, অবশ্যই আছে। সেখানে আপনার আমরা জুড়ি টু বড়লেখার মধ্যে একটি ফ্লাইওভার নিয়ে যদি মধ্যখানে একটি আপনার সেন্টার তৈরি করা যায়, সেখান থেকে সরকারেরও ১,০০০ কোটি টাকা আয় আসবে এবং এখান থেকে আমরা মনিটরিং করতে পারবো এই যে পোনা মাছগুলা। তার মানে মা আপনি বলছেন যে মনিটরিং এর সমস্যা এই জি কারণে? জি 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 জি। এটা আচ্ছা। এক্সাম্পল হচ্ছে, আপনার উপজেলা প্রশাসন ১ ঘন্টার মধ্যেও গেলে আপনার ওইখানে আপনাকে যে আমি গিয়ে নজরদারির মধ্যে রেখে দেবো, ওই পরিবেশ ওইখানে নাই। কারণ এটা তো ৪ থেকে ৫ কিলো মতো লম্বা হাওর, বিশাল হাওর বিশাল এদিকে হাওর। আপনার, হ্যাঁ সেখানে সেই। আপনি যদি স্টিমার বা আপনার লঞ্চ নিয়ে যান, বিশেষ ব্যবস্থা হচ্ছে তার মানে লঞ্চ। হাকালুকি হাওর নিয়ে আপনার একটা পরিকল্পনা আছে যেটা অবশ্যই আপনি আমার ভোটারকে পরিকল্পনা আছে। জানাতে চান। জি, জানাতে এবার চাই। আসি, জি, সব থেকে সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে আপনার ভোটারের সংখ্যা হচ্ছে আপনার এলাকায় ৩,৩,৩৩,০০০। ৩,৩৩,০০০ সামথিং। এই ৩,৩৩,০০০-এর মধ্যে ১/তৃতীয়াংশ ভোটার হচ্ছে সনাতন ধর্মের। জি, তো আমরা তো জানি যে সনাতন ধর্মের ভোটাররা এখন জামাতের দিকে আকৃষ্ট হয়েছে। হু, হু। আপনি নিশ্চয়ই
সোশ্যাল মিডিয়া দেখছেন যে জি, ওনারা জি, জি, জি। জামাতের কমিটিও করেছে বা নানা জায়গায় জামাত থেকে সনাতন ধর্মের প্রার্থীও দিয়েছে, হুম, হুম, হুম। সেইখানকার কি অবস্থা? এরা কি আপনাকে ভোট দিবে বা এক কেনই বা দিবে? 1,00,000 সামথিং তাদের ভোটার আছে। তার মধ্যে বেশিরভাগ হচ্ছে চা শ্রমিক। তাদেরকে নিয়ে আমার আলাদা একটা পরিকল্পনা আছে। তাদের মৌলিক চাহিদা আমরা যেভাবে বুক করতেছি, সেটা তারা পাচ্ছে না। তাদের আ বেশিরভাগ চা বাগানের এরিয়ায় মোবাইলের নেটওয়ার্ক সমস্যা আছে। আগে পাইনি, এখন জামাত দিবে? সেটা আমি যতটুকু মাঠ পর্যায়ে কাজ করেছি, ভোটারের বর্তমান নির্বাচনের প্রতি কোনো আগ্রহ নেই। আমি আপনার এলাকায়? আমার এলাকায় এই আচ্ছা। সনাতন ধর্ম বলেন আর সাধারণ আমরা মুসলিম ভোটারই বলেন, প্রার্থীর যারা কর্মী সমর্থক বাইরে সাধারণ ভোটারের কোনো নির্বাচনের প্রতি কোনো আগ্রহ নেই। আমি যতটুকু গণসংযোগ করেছি 22 তারিখ থেকে গতকাল পর্যন্ত, অনেকের ইচ্ছাই নেই যে ভোট কেন্দ্রে আসার, সেই আমেজ টোটালি নেই। এটা এটা আমি কারণ কি? এটা বিগত সময়ে আমরা দেখেছি যে আপনার মানুষ ভোট দিতে পারে না, এই একটা জিনিস, ভোটের যে মূল্যায়ন যেটা। এটার দায়িত্ব তো আপনার। যেমন হুম, আপনি যে দল থেকে দাঁড়িয়েছেন, হুম, হুম, হুম। জামাতে ইসলামীর প্রার্থী আছেন, বিএনপির প্রার্থী আছেন, অথবা অন্যান্য যে প্রার্থীরা আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে ভোটারদেরকে সচেতন করা, ভোট কেন্দ্রে নিয়ে আসা। হুম, হুম। এটা অনেকটা সরকারের উপরেও বর্তায়, বাট মূলত আপনাদের দায়িত্ব। সেই কাজটাকে আপনারা করছেন না। হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করতেছি। আমরা প্রথম থেকে গত 22 তারিখ থেকে, যদি আমরা গত কালকে পর্যন্ত আমার হিসাবটা ধরি, আমি প্রথম 4 দিন তো বিষয়টা অবজারভেশনে রেখেছি যে ভোটাররা কেন আসতে চাচ্ছে না। দুই একটার মধ্যে বিগত সময়ের একটা পয়েন্ট আছে, আরেকটা হচ্ছে যে বিভ্রান্তির মধ্যে মানুষ আছে। কিরকম বিভ্রান্তি? অনেকের প্রশ্ন করে ফেলে যে ভোট আদৌ হবে কিনা। আপনি কি মনে করেন? আমি তো মনে করি ভোট হবে, এবং আমি যার ফলে নমিনেশন জমা দিয়েছি, আমার নমিনেশন বৈধ হয়েছে এবং আমি প্রার্থী হিসাবে আপনার সামনে এখনো দাঁড়িয়ে। আপনি পাশ করবেন? ইনশাল্লাহ প্রত্যেক প্রার্থীর এটা আশা থাকে, এবং আপনাকে কেন ভোট দিবে? আমাকে কেন ভোট দিয়ে আমি আলাদাভাবে চিন্তা করতেছি পড়ালেখাকে নিয়ে, এবং আমি সোশ্যাল ওয়ার্ক করতেছি প্রায় 15 বছর হয় আপনার এলাকায়? আমার এলাকায়। আমি সোশ্যাল ওয়ার্ক করতেছি, এবং প্রত্যেক প্রার্থী তার নিজস্ব আলাদা চিন্তা ভাবনা থাকে, আমার চিন্তা আমার কাছে। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছিলাম যে সনাতন ধর্মের এখন অনেকেই বলেন যে জামাত একটা স্পেশাল প্যাকেজ দিয়েছে, হুম, ওদের হুম, হুম। সাথে কাজ করছে। আপনার এলাকার খবর কি? সেটা রেজাল্ট 12 তারিখ আমরা দেখতে পাবো যে সনাতন ধর্মের লোক কাকে ভোট দিল। সেটা 12 তারিখ আমরা ইনশাল্লাহ জানতে পারবো যে কাকে দিল। সেটা প্রত্যেকেরই দলের টার্গেট থাকে। আপনাকেও আমি মনে করতে পারি আপনি আমার ভোটার, আপনি আমাকে দিয়ে দিয়েছেন। কিন্তু ভোট এত সহজ নয় যে আপনি আমাকে দিয়ে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত না আপনি কেন্দ্রে গিয়ে একজনকে ভোটটা দিলেন। সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাদের জন্য আপনার পরিকল্পনা কি? চা শ্রমিকদের নিয়ে আমার বিশেষ পরিকল্পনা হচ্ছে তাদের মৌলিক চাহিদাগুলা, এবং আপনার স্বাস্থ্য খাত সহ তাদের শিক্ষা ব্যবস্থাকে আরও ডেভেলপমেন্ট আমি অবশ্যই করব। তো প্রায় 200 বছরের এই যে একই রকম সিস্টেম, হুম। ধরেন এখনো চা শ্রমিকরা সামান্য পরিমাণে সপ্তাহে মজুরি পায়। মজুরি পায়, জি। আর সামান্য পরিমাণে রেশন পায়। রেশন পায়, জি। মৌলিক চাহিদাগুলোর অনেক কিছুই তাদের নাই। নাই। কিভাবে আপনি এটা চেঞ্জ করবেন? সেটা এর মালিক তো হচ্ছে চা বাগানের চা মালিক। বাগানের মালিক। সেটা আমাদের সাংবিধানিক কিছু সমস্যা আছে। আমাদের যে চা নীতিমালা আছে, সেটা সংসদে আমি কথা বলবো, এবং এই নীতিমালাকে চেঞ্জের আওতায় নিয়ে আসব। আমরা এত বছর করতে পারিনি কেন? সেটা আমাদের সদিচ্ছার অভাব। মানে কোনো সরকারি সদিচ্ছা ছিল না? না, ছিল। চেষ্টা করেছে সরকার। কিন্তু পারিপার্শ্বিক অনেক সমস্যায় আমরা কোন সরকার সদিচ্ছা ছিল? আমি বাংলাদেশে তো আপনার যদি 90 থেকে আমি সরকার ধরি, আচ্ছা। 90 সালের সরকার, 2001 সালের সরকার, 96 এর সরকার, এই ৩টি সরকারকে আমি প্রাধান্য দেব, আওয়ামী লীগ, বিএনপির। তারা চেষ্টা করেছে। এই যে শ্রমিকের মজুরি আরও কম ছিল। সময়, সময় একটু, একটু বৃদ্ধি পেয়েছে। কিন্তু যেভাবে বৃদ্ধি হওয়ার কথা, কারা বেশি করেছে? এটা যেহেতু আপনার বিএনপি ২ বার ছিল, আমি তাদেরকেই প্রাধান্য দেব। এবার আপনি যদি ক্ষমতায় আসেন, আপনার দল ক্ষমতায় কি আসার সুযোগ আছে? না, আমার দল তো ক্ষমতায় আসার সুযোগ নেই। আচ্ছা। তাহলে আপনার দল ক্ষমতায় না আসলে আপনি চাচ্ছেন যে আপনি তাদের হয়ে জি। আপনার ভয়েস রেইজ করা, তাদের পয়েন্টগুলো সংসদে বলা। সেই বলার মধ্যে সিগনিফিকেন্টলি বলবেন কি আসলে কি সমস্যা তারা মূলত ভুগছে এখন? প্রথমত আমার কাছে যেটা তাদের বাগানে আমি যাদের যতটুকু ফিল করেছি, আমাদের পরিবেশগত অবস্থান এবং তাদের পরিবেশগত অবস্থান আমি বিটুইন চেঞ্জ পেয়েছি। সেটার মধ্যে পরিবেশগতভাবে তাদেরকে আমাদের মধ্যে আনা,
দ্বিতীয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা। তাদের যে শিক্ষা, আমরা যে প্রাইভেট এডুকেশন বলেন বা আপনার মৌলিকভাবে আমরা যেভাবে আমাদের ছেলেমেয়েরা পড়তেছে, তাদের ছেলেমেয়েরা ওই সাপোর্ট পাচ্ছে না। এটা কেন পাচ্ছে না? আপনার কাছে কি মনে হয়? সেটা এটা কি হচ্ছে তারা, আমি একটু প্রশ্নটা আপনাকে করি যদি জি। বিনয়ের সাথে আপনি একটু ইয়ে দেন, যে ওরা কি তাহলে যে চা বাগানের যে মালিক পক্ষ আছে, হুম, সেই মালিক পক্ষ তাদেরকে শিক্ষা ব্যবস্থা টাকার অবারিত সুযোগ দিচ্ছে না, নাকি ওদের সচেতনতার অভাব আছে, কোনটা? নাকি অতি দরিদ্র দরিদ্র কারণে ওরা পারছে না, না, কোনটা? এখানে আমি ১ নম্বর সমস্যা হলো যাতায়াত ব্যবস্থা। ওকে। একজন শিক্ষক যে যাবে ওইখানে এবং বসবাস করবে, একটা পরিবেশগতভাবে পিছনে আমি তার মানে তার এলাকায় স্কুল নাই, অনেক শিক্ষা। জায়গায় স্কুল নেই, আচ্ছা। স্কুল নেই এবং শিক্ষক অনেক ক্ষেত্রে যায় না। সেই পরিবেশটা প্রথমে প্রয়োজন এবং আচ্ছা, এখানে সদিচ্ছার অভাব, আমি আগেই বলেছি। আসছি আপনার কাছে আবারও। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আমার এমপি অনুষ্ঠানে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমার এমপি অনুষ্ঠানে। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মুনাওয়ার মইনুল, এবং আমার সাথে আছেন মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব শরীফুল ইসলাম, গণফ্রন্টের প্রার্থী। তার সাথে কথা বলছিলাম। জনাব শরীফুল ইসলাম, আপনি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যটন শিল্প এলাকায় থাকেন, যেটা আরো বড় একটা শিল্প হতে পারতো। যেমন আপনি আমাদের একমাত্র ঝর্ণার যেটা জলপ্রপাত যেটাকে বলি আমরা, মাধবকুণ্ড জলপ্রপাত, ওইটা আপনার সংসদীয় আসনে পড়েছে। এই যে এত বছর ধরে আমরা এই এই পর্যটন নগরীকে, পর্যটন এলাকায় সরকার শুধু একটা পর্যটন কেন্দ্র করেছে, একটা মোটেল করেছে, এর বাইরে রাস্তাঘাট খুব একটা পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না। তো এইটা নিয়ে আপনার ভাবনা কি? আমি যদি নির্বাচিত হই, মাধবকুণ্ড নিয়ে আমার আরও চিন্তাধারা হচ্ছে বাইরের দেশের মতো, থাইল্যান্ড, মালদ্বীপ, নেপালের। আমাদের থেকে কিন্তু নেপাল অনেকে গিয়ে। বাংলাদেশ সরকার বিগত সময়ে কক্সবাজার এবং মৌলভীবাজারকে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু সেই বরাদ্দ বা সুফল আমরা সেখানে পরিবর্তন দেখতে পাইনি। সেক্ষেত্রে যে মাধবকুণ্ডের ক্ষেত্রে যে সরকারের আয় আশানুরূপ নাই। আমি নির্বাচিত হলে আমার কেন নাই, এটা কারণটা কি? কারণটা প্রথমত যাতায়াতের অবস্থা, যে রাস্তা যেটা মেইন পয়েন্ট থেকে একটি মফস্বল রোডে ঢুকতে হয়, এই রোডটাকে বড় করতে হবে। আমি এই রোডটাকে বড় করব যাতে বড় গাড়ি আপনার ঢুকতে পারে, বাস ঢুকতে পারে। এখন দুটি বাস যদি ক্রস হয় তাহলে কিন্তু হয় না, ক্রস করতে পারে না, একটা স্পেসিফিক জায়গা নেই। এটা হচ্ছে ১ নম্বর আমি মাধবকুণ্ডের জন্য করব। এবং মাধবকুণ্ডের জলপ্রপাতের যে এরিয়া যেটা, সেটাকে আমি একটি বলয়ের মধ্যে নিয়ে আসব। যেমন? যেমন এখানে পাশাপাশি কিছু আপনার খাসিয়া, মারং, সনাতন ধর্মের অনেক লোক বসবাস করে পাহাড়ে, খুবই সন্নিকটে। তাদেরও জীবন মান রক্ষার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বন বিভাগ তাদেরকে অন্যত্র সুযোগ সুবিধা দিলে কিন্তু তারা চলে যেত। সেই জমি কিন্তু আপনি আছে। এটাকে সঠিক মনে করেন যে এই যে হাজার শত বছর ধরে এই খাসিয়ারা এখানে আছে, হুম, হুম, তাদেরকে উঠিয়ে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটা যদি আপনার জায়গায় আপনি চিন্তা করেন, আপনি যে বসত ভিটায় বসবাস করেন, হুম, হুম। ৩, ৪, ১৪ পুরুষ থেকে, আপনি কি এটাকে ভালোভাবে নিবেন? আমার বাড়িতে যদি একটি খনিজ সম্পদ পাওয়া যায়, আমি বাড়ি ছেড়ে দেব। এবং এই পর্যটন অঞ্চল শুধু আমি যদি বড়লেখার জন্য চিন্তা করি তা না, হোল বাংলাদেশ, হোল বাংলাদেশের জন্য আমি চিন্তা করতে হবে। এবং যাকে আমি উঠিয়ে দেব তাকে আরও বিশেষ সুবিধা দিয়ে। তার মানে হচ্ছে আপনি যাকে উঠিয়ে দিবেন হুম, তার সমস্ত বিবেচনায় রেখে, জি। তার যে ধর্ম পালন করে, তার যে অর্থনৈতিক ব্যবস্থা, সবকিছুকে চিন্তা করে আপনি তাকে পুনর্বাসিত করার হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা। হ্যাঁ, পুনর্বাসিত আচ্ছা, অবশ্যই। এটা কি এর আগে কেন হলো না? সেটা উদ্যোগ নেয়নি কেউ। আমি মনে করি কেউ উদ্যোগ নেয়নি। এই মাধবকুণ্ডের মতো আরেকটি পাহাড় অঞ্চল হচ্ছে আমাদের বুবারতল নাম। জি। বুবারতলের মানুষ সুবিধা বঞ্চিত। ওখানে তো রাস্তাঘাটও নাই। রাস্তাঘাটও নাই। বুবারতলে আমি নিজে গিয়েছি ২ থেকে ৩ বার। এই যে সামনে আপনার বৃষ্টি আসবে, এখানে আপনার মানে আপনি ৬ থেকে ৮ মাস যোগাযোগ বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন। সেই অঞ্চলকে নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। বুবারতল বড়লেখার মধ্যে সবচেয়ে বেশি বঞ্চিত। তো আপনার এই এলাকায় এই যে এইরকম একটা জায়গা আছে যে জায়গায় যোগাযোগ ব্যবস্থা নাই, স্কুল খুবই সামান্য, ৫ থেকে ৫,৫০০ মানুষ বোধহয় ওখানে বসবাস জি, করে, জি, যতটুকু জেনেছি। জি। এত বছর ধরে এইরকম অবহেলিত থাকার মূল কারণটা কি? প্রথমত মূল কারণ হচ্ছে ওইখানে যে কিছু লোক বসবাস করে, শহরের মানুষ
অনেকে জানে না। যেমন সরকার সরকারের তো এই যে আপনি যিনি আপনার গণশুমারিতে গেলেন, ওই এরিয়ায় তো যাতায়াত ব্যবস্থা নাই। উনি কেমনে যাবেন? মানে চিকিৎসা ব্যবস্থা আছে? চিকিৎসা ব্যবস্থা ওইখানে গ্রাম ডাক্তার আমি ২-১ জনকে পেয়েছি। উনারাই ওইখানে চিকিৎসা দিচ্ছে। সরকারি কোনো ব্যবস্থা বা সরকারি কোনো ওইখানে কেন্দ্র? কমিউনিটি নাই। ওইখানে আমার আচ্ছা। জানা মতে নাই। ওইখান থেকে দূরে আছে। কমিউনিটি যেগুলো আছে বড়লেখা জুড়িতে অনেক কিন্তু কমিউনিটিতে আপনার এলাকায় তো আমরা অন্য গল্প শুনি। যেমন প্রচুর পরিমাণে বন উজাড় করে আপনারা বড় বড় প্রজেক্ট বানাচ্ছেন, অনেকে বানিয়েছেন। বিগত সরকারের আমলে অনেকে মন্ত্রী ছিলেন এর আগে। ওনাদের বড় বড় প্রজেক্ট হয়েছে শুনেছি। আরও কিছু লোকজনের প্রজেক্ট হয়েছে। এইটা কিভাবে আপনার পরিকল্পনা কি? এটা দমাবেন কিভাবে? সেটা আসলে তো সরকারের কিছু আমি দায় দেব। তখন বন বিভাগ একটি লিজ দিয়েছিল। যারা বন উজাড় করেছে যে আপনি পরিষ্কার করে পুনরায় এই গাছ নতুন গাছ বৃক্ষরোপণের একটি এটাকে লিজ বলবো নাকি না গাছ উজাড় করার একটা মানে প্রকল্প? আপনি দুটোই বলতে পারেন। এখন গাছ অনেকে বৃক্ষরোপণ না, করেছে। আপনি বলুন যে জি। লিজটা কেন দিবেন গভর্নমেন্ট? একটা বন আছে, সে সারা জীবন ধরে, শত বছর ধরে এই বনটা একই জায়গায় আছে। এটা অভয়ারণ্য। এখানে প্রচুর জীবজন্তু আছে। অনেক কিছুর বাস্তবিকতা এখানে আছে, যেগুলোকে আমরা সংরক্ষণ করব। ওইটা লিজ দেওয়ার মানেটা কি? সেটা সম্পূর্ণ আমি সরকারের দায় দেব। যে এই পরিকল্পনাটা কেন নেওয়া হলো বা এই লিস্টটা না, কেন। তাই তো বললাম, জি, এটা জি। এই পরিকল্পনাটা হচ্ছে যে মানে এটা টু পয়স কামানোর পরিকল্পনা। আপনার কি মনে হয়? আপনার সাথে আমি একমত। তো সেই ব্যাপারে আপনি কি টু আমি পয়সের একটা নির্বাচিত আমি পরিকল্পনায় যেতে নির্বাচিত চান? জি, না আমি নির্বাচিত হলে এই যে যতটুকু উজাড় হয়েছে জি। সেখানে আরো বৃক্ষরোপণের জন্য স্থায়ী বৃক্ষ যেগুলা আপনার বন আরো বেশি বৃদ্ধি করে। কারণ আমাদের জনসংখ্যা অনুপাতে বন কম। টোটাল বাংলাদেশের অনুপাতে এবং আমাদের বনাঞ্চল বড়লেখা জুড়ি বনাঞ্চল এরিয়া। সেই অনুপাতে অনেকটা আমরা কম হয়ে গেছে এই যে উজাড়ের কারণে। তো সেটাকে আপনার বিশেষ উদ্যোগে আমি আরো বনাঞ্চল বৃদ্ধির উদ্যোগ নেব। আপনার একটা বিষয়ে বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে আমি নির্বাচিত না হলেও আমি এই কাজগুলো করে যাব। জি, এই জন্য আপনাকে আগাম সাধুবাদ জানিয়ে রাখলাম। এবার আসি যে আপনার পুরো অঞ্চলে ৩৭টা চা বাগান। চা বাগান। আমরা তো যেটা শুনি যে বাইরে থেকে এবং বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখেছি, চা বাগানগুলো নেয়া হয় আসলে চা বাগানকে উজাড় করার জন্য। চা বাগানকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে লোন নেয়া, চা বাগানকে কেন্দ্র করে নানা রকমের বন কেটে, চা বাগান কেটে, কাঠ চোরাইভাবে বিক্রি করা বা এগুলোকে উজাড় করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্যই চা বাগানগুলো নেওয়া হয়। চা বাগান, এইসব যে গল্পগুলো আমরা শুনি বা কিছু কিছু বাস্তবে দেখি, সেই ব্যাপারে আসলে মূলত দায়িত্ব কার? এলাকাবাসীর, না সরকারের, নাকি বন মন্ত্রণালয়ের, কার আসলে? চা বাগানের এই তথ্যগুলো অনেকাংশে কিছুটা সত্য। কারণ অনেক চা শ্রমিকের সাথে তো আমার যোগাযোগ আছে এবং চা বাগান মালিকের সাথেও আমার পরিচয় আছে। উনারা কিন্তু বাগান মালিক যারা উনারা চায় যে চা বৃদ্ধি হোক, চা আপনার গাছ রোপণে বৃদ্ধি হোক। আংশিক কিছু এলাকায় দেখা যায় যে আপনার বন অধিদপ্তর বলছে যে চা বাগানের যে জমিটা এটা আমার। আবার চা বাগানের মালিক বলতেছে আমার। এই যে আপনার একটি মধ্য ভূমি নিয়ে অনেক সময় ঝগড়াঝাটি হয়, এটা উজাড় করা হয়। এটা আপনারা পত্রপত্রিকায় বা নিউজে দেখেন। কোনো চা বাগানের মালিক বা চা শ্রমিক আপনার কি চা উজাড় করে বাগান না। আছে? নো। চা আমার বাগান কিনবেন এমপি হওয়ার পরে? না, ইচ্ছা নাই। বা যা আছে তা যথেষ্ট। বনে কোনো প্রজেক্ট করবেন? প্রজেক্ট এই যে বনাঞ্চল বা বৃদ্ধির জন্য প্রজেক্ট করব। না, আমরা তো দেখি যে যারা এমপি হন তারা প্রথমত কয়েকটি কাজ করেন। একটা কাজ করেন হচ্ছে একটা বড় গাড়ি কিনেন, হুম, হুম, তাই না? এমপিরা একটা ট্যাক্স ফ্রি গাড়ি পান। আপনি কি হুম। গাড়ি নিবেন? না, আমি গাড়ি নেব না। আমি এখনো সিএনজিতে চড়ি। আমি আর গণসংযোগ সিএনজিতে করতে না, এটা তো করতেছি। এখন চড়েন, কিন্তু পরে তো এমপি হয়ে যাওয়ার পরে পরে তো আমরা, পরেও আপনার কাছে আমি দোয়া চাই, দর্শকদের কাছে দোয়া চাই। এটা কি আপনার কমিটমেন্ট দর্শকের কাছে? কমিটমেন্ট। আমার আচ্ছা, ভোটারদের জন্য কমিটমেন্ট। এটা বেশ ভালো লাগছে জি, আপনার আমি কথাটা। ওইভাবেই চলবো এবং আমি খুবই কি বলে আমভাবে যেভাবে মানুষ চলে ওইভাবে চলবো। সাধারণ মানুষের মতো জি, জি, চলাফেরা জি, করবেন। ইনশাল্লাহ, জি। আচ্ছা, এটা একটা ভালো কথা বলেছেন আপনি। আমরাও দোয়া করি যাতে আপনি এই এই জায়গায় এরকমই থাকেন। চা বাগান এবং আপনার এলাকার যে বনাঞ্চল, এই বনাঞ্চলে একটাও যাতে বেসরকারি কোনো প্রকল্প, ধরেন কোনো প্রকল্প, কোনো রিসোর্ট, মানে কোনো রকমের কিছু না দেওয়ার ক্ষেত্রে আপনার প্রতিজ্ঞাটা কি
দর্শককে দিবেন, আপনার এলাকার ভোটারকে আমি দিবেন, হ্যাঁ, এটা বা আমি প্রতিজ্ঞা করবেন? প্রতিজ্ঞা দিতে চাই যে রিসোর্ট হোক, কিন্তু বন উজাড় করে না। রিসোর্ট হোক, রিসোর্ট হাকালুকি অঞ্চলে হোক, যতজন রিসোর্ট করার ইচ্ছা থাকবে সেখানে যাক, কারণ সেটা পর্যটন এলাকা। মাধবকুণ্ড এরিয়াতে রিসোর্ট হোক, কিন্তু বন উজাড় করে না। খুব ভালো বলেছেন। আপনি 30 সেকেন্ড সময় পাবেন দর্শককে কিছু বলার জন্য। আপনার দর্শককে আপনি বলেন, আপনার দর্শক, ভোটার, আপনার এলাকার ভোটারদের জি জন্য আপনি 30 সেকেন্ডে বলেন আপনি জি কি বলতে চান। জি, ধন্যবাদ। জি, আমার বড়লেখা ও জুড়ি আসনের দর্শকদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন, এবং আজকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, আগামী 12 তারিখ আমাকে মাস মার্কায় ভোট দিয়ে আপনারা নির্বাচিত করুন। নির্বাচিত করলে আপনাদেরকে নিয়ে আপনাদের উন্নয়নে আমি কাজ করতে চাই, এবং চা শ্রমিক সহ দরিদ্র জনগোষ্ঠী এবং বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে আমার বিশেষ উদ্যোগ ভাবনা আছে। সেগুলো বাস্তবায়নের জন্য আমার নির্বাচিত হওয়া জরুরি, এবং আপনাদের সহযোগিতা ছাড়া আমি নির্বাচিত হতে পারবো না। সেক্ষেত্রে 12 তারিখ সারাদিন আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন, এবং মাস মার্কায় আমাকে নির্বাচিত করুন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব শরীফুল ইসলাম। সুপ্রিয় দর্শক, জনাব শরীফুল ইসলাম মাছ মার্কায় ভোট চাইছেন এবং উনি কতগুলো প্রতিজ্ঞা করেছেন। উনি ওনার যে বিশাল অঞ্চল, সেখানে বনাঞ্চলই বেশি এবং পাহাড় বেশি এবং হাকালুকি হাওর, উনি হাকালুকি হাওর সংরক্ষণ করবেন, বনাঞ্চলকে সংরক্ষণ করবেন, নিজে কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। এই সমস্ত কমিটমেন্টগুলো উনি দর্শকদেরকে করেছেন, ওনার ভোটারদেরকে করেছেন, ওনার এলাকার লোকজনের জন্য করেছেন। আমরা আশা রাখি উনি ওনার কথাগুলো রাখবেন। আর আরেকটা বিষয় বলেছেন যে সবাই যাতে ভোট দিতে আসেন। আমরাও বলছি আমার পবিত্র যে ভোট, সেই পবিত্র ভোটটা আমি আমার প্রয়োগ করব। আপনারা সবাই ভালো থাকুন। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।